সকালবেলা উঠেই হচ্ছে বেগুনি খাচ্ছি। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এই জায়গাটাতে তালা বন্ধ থাকে। এই মঞ্চটিতে বাংলার সনাতন মন্দির স্থাপত্যের সাথে মিশে যায় মিশরীয় পিরামিড ও ইসলাম স্থাপত্য শৈলী। নদী পুরো দেখুন শুকিয়ে গেছে। এই গোশালাটা প্রতিষ্ঠিত হয়েছিল 1324 খ্রিস্টাব্দে। শ্যামরাই মন্দির একদম সামনে আমরা এসে পড়েছি। মহাপ্রভুজির মন্দির। এক কাপ চা বা কফি না হলে কি চলে, তাই না বলুন? বাঁশ দিয়ে ঠেকান দিয়ে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে। গতকাল রাতেও আমরা বাঁকুড়াতেই ছিলাম, আর সকালে এখন আমরা বেরোচ্ছি বিষ্ণুপুরের দিকে। আজকের পর্বে আমরা দেখাতে চলেছি একদিনে বিষ্ণুপুর ভ্রমণ কিরকম ভাবে হতে পারে। আপনারা হাওড়া থেকে তো অনেক ট্রেন আছে, সেখান থেকে সরাসরি বিষ্ণুপুর স্টেশনে চলে আসতে পারেন, তারপরে আপনারা ঘুরে দেখতে পারেন বিষ্ণুপুর। আমরা এখন বাঁকুড়া জাংশনে আছি, এখন যাব বিষ্ণুপুরে। তো এখানে টিকিট কাউন্টার আছে, লোকাল থেকে আমরা টিকিট কাটবো। দুটো বিষ্ণুপুরের টিকিট দিন না, দুটো। আমরা বাঁকুড়া জাংশন থেকে এই লোকাল টিকিট কেটে নিলাম। ট্রেন আসছে আদ্রা মেদিনীপুর মেমু লোকাল। এই ট্রেনটা করে আমরা এখন যাব বিষ্ণুপুরে। এই মুহূর্তে বাজে 9:32, ট্রেন ঢুকবে 10:14 নাগাদ। হাতে অনেক টাইম আছে, আর বাইরে অনেক দোকান রয়েছে, আগের জন্য দেখিয়েছি। তো যাওয়ার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে তারপর ট্রেনে উঠবো, আর বিষ্ণুপুর অর্থাৎ মন্দির শহর আমরা একটু ঘুরে দেখাবো। আমরা এখন এখান থেকে একটু লুচি তরকারি নিলাম। 4 পিস লুচি, তরকারি দিয়ে 20 টাকা নেয় এখানে। লুচি ঠিক আছে। সকালে এখানে মেনলি চপ, মুড়ি, লুচি এগুলোই চলতে থাকে। একটু চপ বেগুনি নিচ্ছি, একটা আর দুটো। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, সাথে একটু চপ মুড়ি বেগুনি নিয়ে নিলাম, বাঁকুড়া স্পেশাল খাবার। আর এখন আমরা যাচ্ছি বাঁকুড়া জাংশনের দিকে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে। এই সিঁড়ি, আর পেছনে বাঁকুড়া জাংশনের টিকিট কাউন্টার। এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠছি। ভালো প্ল্যাটফর্মটা, বেশ অনেক বড়, অনেক চারিদিক থেকে কভার করা, হেঁটে যাওয়ার জায়গাটা। সবাই অপেক্ষা করছে এই ট্রেনের জন্য, ট্রেন অনেকটাই লেট রয়েছে। এই যে লেখা আছে প্ল্যাটফর্ম নম্বর 2 এদিকে। পেছনে কিন্তু লিফট রয়েছে, যারা সিঁড়ি ব্যবহার করতে যাদের অসুবিধা হচ্ছে, বয়স্ক ব্যক্তি, তারা কিন্তু সিঁড়ির বদলে লিফটও ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা সিঁড়িতেই যাব। চলে এলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আসতে আসতে আমরা যে চপ বেগুনি মুড়ি নিলাম সেগুলো একটু খেয়ে নিই, তারপরে আমরা ট্রেনে উঠব। সকালবেলা উঠেই হচ্ছে বেগুনি খাচ্ছি। না, কচুরি খেয়েছো? বেগুনি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আমরা যাব। 9:16 ট্রেন ছিল, বাট এখন 10:40 বাজে। অলমোস্ট 1.5 ঘন্টার বেশি লেট হয়েছে ট্রেন। তো প্রচুর লোকজন জমে গিয়েছে। আদ্রা মেদিনীপুর মেমু স্পেশাল। ট্রেনে উঠেছি এবং বসার সিটও পেয়ে গিয়েছি। পিয়া বসতে পেয়ে গেছে। তো মাঝখানে আর 2টো স্টেশন পড়বে, তারপরেই আসবে বিষ্ণুপুর। নদী পুরো দেখুন শুকিয়ে গেছে। কিছু মানুষ স্নান করছে, কাজ করছে। ট্রেন অনেকটা দেরি করে চললেও গতি কিন্তু বেশ ভালো। আর এখানকার ট্রেনগুলো কিন্তু 9 ডিব্বা বা 12 ডিব্বার নয়, এই ট্রেনগুলো মাত্র 8 ডিব্বার। চলে এলাম প্রথম স্টপেজে। স্টেশনের নাম হচ্ছে ভেদুয়াশোল। ভেদুয়াশোল থেকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি পরবর্তী স্টেশনের দিকে। দেখুন ট্রেনের গতি কিন্তু যথেষ্ট বেশি। হাওয়ায় হয়তো অনেকটা কথা আমার শোনা যাচ্ছে না, প্রচন্ড গতিতে কিন্তু ট্রেন এগিয়ে চলেছে তার পরবর্তী লক্ষ্যে। চারিদিকে শুধু সবুজের খেলা। ট্রেনের গতি কিন্তু প্রায় 92 কিলোমিটার ঘন্টা, 92, 91।
আমাদের ট্রেন ঢুকছে ওন্দা গ্রামে। আমরা এসে গেছি ওন্দা গ্রামে। এই হলো স্টেশন ওন্দা গ্রাম। জাস্ট কিছুক্ষণ এখানে ট্রেনটা দাঁড়াবে, ট্রেন ছাড়ছে, আমি উঠে পড়ি। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা রামসাগর স্টেশন পেরিয়ে আসলাম, এখন ঢুকছি এই মন্দির শহর বিষ্ণুপুরের দিকে। এই দেখুন বিষ্ণুপুর স্টেশন। বিষ্ণুপুর স্টেশনে আমরা ঢুকে পড়েছি। সমস্ত যাত্রীরা দেখুন অপেক্ষা করছে, আমরাও নামবো। নেমে পড়লাম মন্দির শহর বিষ্ণুপুরে। এই আমরা চলে এসেছি বিষ্ণুপুর শহরে। আমাদের পাশে দেখতে পাচ্ছেন ট্রেন, আর সামনে দেখতে পাচ্ছেন আরো লোকজনরা নামা ওঠা করছে। সবাই বিষ্ণুপুরেই এখানে নামলো, কিছু লোক উঠছে। এই যে এদিকে লিফটের ব্যবস্থা রয়েছে, আমরা লিফট থেকে বেরিয়ে যাচ্ছি এবার। ভালো, এই সিস্টেমটা আমার খুব ভালো লাগলো। সব জায়গাতে এরকম লিফটের ব্যবস্থা, যেগুলো সামনে আর পেছনে খোলে। এখানে কিন্তু সামনে এসকেলেটরও কিন্তু ব্যবস্থা রয়েছে, লিফটেরও ব্যবস্থা রয়েছে, আর সিঁড়িও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, আর এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে নামবো। স্টেশনটা বেশ বড় এবং মন্দিরের ধাঁচে মাঝখানেও কিন্তু ডিজাইন করা রয়েছে। এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থাও আছে, আপনারা চাইলে এখান থেকে জল নিয়েও নিতে পারেন। আমরা কিন্তু এখান থেকেই জল নিয়ে নিলাম। এখান দিয়ে বেরিয়ে যাব। স্টেশনের থেকে বাইরে বেরিয়েই বেশ কিছু কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে। তো এখানকার চার্জটা একটু বেশি মনে হলো। সাইট সিন ঘুরে দেখাতে 500 টাকা চার্জ বললো, আর ঘন্টা হিসাবে নিলে ঘন্টায় 200 টাকা। তো আমরা একটু বাইরের দিকে যাচ্ছি, বাইরের দিকে গিয়ে দেখি একটু কমে কোথাও পাওয়া যায় কিনা। আমরা এদিক দিয়ে নেমেছিলাম এবং এখানকার বেশ কিছু টোটো রয়েছে, গাড়ি ছিল। এখানে জিজ্ঞেস করলাম, কিন্তু প্রাইসটা একটু বেশি বললো। তো তারপরে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম 1 নম্বরের দিকে না এসে আমরা ঠিক উল্টো দিকে চলে যাব। ওই পারটায় গেলে একটু কম খরচে ঘোরা যায়। তো তাদের কথা মতোই, তাদের কথার উপর ভরসা করে এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এদিকটা দিয়ে যাব। এখন আমরা বেরিয়ে আসলাম স্টেশনের বাইরে, আর এই হচ্ছে দেখুন এরিয়াটা। এখানে প্রচুর গাড়ি রয়েছে, বাইক পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং রিক্সাও রাখা রয়েছে। তো আমরা এখন ওই সামনের রাস্তার দিকে যাব। রাস্তার দিকে গিয়ে দেখব টোটো বা অন্য কিছু পাওয়া যায় কিনা, এই আশপাশটা ঘুরে দেখার জন্য। আর দেখুন মন্দির শহর বলতে বলতেই একদম সামনেই একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম। জানি না ওটা কি মন্দির। এটা হলো এই বিষ্ণুপুর স্টেশন পাড়া দুর্গা মাতা মন্দির। এখানে জেনারেলি দুর্গাপূজাই হয়। সামনে অটো দেখুন দাঁড়িয়ে রয়েছে, আর আমরা যাব প্রথমে রাসমঞ্চ। আর লোকালদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম এটা হচ্ছে হাই স্কুল রোডের কাছে। স্টেশন থেকে অটোয় করে আমরা এখন যাচ্ছি হাই স্কুলের মোড়ে। এখানে অটো দাদা আমাদেরকে নামিয়ে দিয়েছেন, আর আমাদের অটো ভাড়া পড়েছে 20 টাকা করে। এটাই হচ্ছে হাই স্কুল মোড়। এখানেই হচ্ছে আমরা নেমে পড়লাম, আর এখানে টোটো এবং অটো স্ট্যান্ড রয়েছে। আর একটু আগিয়ে গেলেই আমরা পেয়ে যাব রাসমঞ্চ। এই রাস্তাতে দিয়ে যাব। আমরা এগিয়ে যাচ্ছি এখন রাসমঞ্চের দিকে। পেছনে আমরা ছেড়ে আসি হাই স্কুল মোড়, আর এখান থেকে চা কফি সব পাওয়া যায়। তার আগে আমরা একটু চা পানের বিরতি দেবো, তারপরে আমরা রাসমঞ্চের টিকিট কেটে ঢুকবো। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন রাসমঞ্চ। এই আমরা এই দোকানটা থেকে একটু কফি নিয়ে নিচ্ছি। চা এখানে 5 টাকা আর কফি 10 টাকা করে। এক কাপ চা বা কফি না হলে কি চলে, তাই না বলুন? তবে হ্যাঁ, কফির থেকে আমার চাই অনেক বেশি ভালো লাগে। কে কে আছেন আপনারা আমার মতন চা পছন্দ করেন, কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর রাসমঞ্চের কাছে। আর এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেলের আন্ডারে পড়ে, আর বিষ্ণুপুর সাব সার্কেলে। আর এখানকার টিকিট ফেয়ারগুলো এখানে বলে দিচ্ছি। ভারতীয়দের জন্য এবং সার্ক কান্ট্রিদের জন্য, যারা সার্ক কান্ট্রিতে থাকে, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, যারা কাছাকাছি সার্ক কান্ট্রিগুলো যেগুলো পড়ে, তাদের অফলাইন টিকিট হচ্ছে 25 টাকা। আর অনলাইন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে স্ক্যান করে অনলাইন টিকিট কাটা যায়। অনলাইনের জন্য হচ্ছে 20 টাকা করে পড়ে। ভিডিওগ্রাফি যদি আপনি করেন
আলাদা করে ক্যামেরা যদি থাকে তাহলে 25 টাকা করে পড়ে। আর অন্যান্য কান্ট্রি যদি হয় তাহলে হচ্ছে টিকিট ফেয়ার অফলাইন হচ্ছে 300 টাকা, অনলাইন হচ্ছে 250 টাকা, আর ভিডিওগ্রাফির জন্য একই 25 টাকা। তো আমরা এখানে এখন প্রথমে অনলাইন টিকিট কাটার চেষ্টা করব। প্রথমে টিকিটটা কিভাবে কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। স্ক্যান করতে হবে, সিলেক্ট ন্যাশনালিটি, নম্বর অফ টিকিটস অ্যান্ড মোবাইল নাম্বার, এইভাবে পরপর প্রসেস করতে হবে। এই মোবাইলটা প্রথমে খুললাম, ক্যামেরাটা অন করলাম, ক্যামেরাটা অন করে এটা স্ক্যান করলাম, এখানে স্ক্যান কোডটা স্ক্যান করে নিলাম। স্ক্যান করার সাথে সাথেই নিচে একটা লিঙ্ক চলে আসলো asi.paygov.org.in, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই এএসআই এর ওয়েবসাইট খুলে গেল। এবার কি বলেছে, অরিজিনটা কোথাকার বলেছে, ইন্ডিয়ান অরিজিন। আচ্ছা, সিলেক্ট কান্ট্রি ইন্ডিয়ায় রয়েছে। টিকিট কটা লাগবে, আমরা যেহেতু দুজন আছি আর এখানে দুজন আছি বলে আমরা এই 2 করে দিলাম। এই নাম লিখে দিলাম, এজ লিখে দিলাম, না ইমেল আইডিটা লিখলাম, আর কান্ট্রি কোড আমাদের 91 রয়েছে, 91 দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার দেবো। এবার এখানে আইডি প্রুফ চেয়েছে, আইডি প্রুফ আমাদের এখানে আধার কার্ড আছে, আধার কার্ডটা আমি সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, এবার আমরা আধার মোবাইল নাম্বারটা দিলাম, আধার নাম্বার দেবো, আধার নম্বরে লাস্ট 4টে ডিজিট এখানে দিতে হবে, আমি দিয়ে নিচ্ছি লাস্ট 4টে ডিজিট। আর চলে আসলো এখানে বিষ্ণুপুর টেম্পলস, 20 দ্বিগুণে 40 টাকা। এবার প্রসিড টু পে অপশন এখানে চলে আসছে, আমি ক্লিক করে দিলাম প্রসিড টু পে অপশনে। ইউপিআই এর পেমেন্ট অপশনে চলে আসছে, ভার্চুয়াল পেমেন্ট লিঙ্ক এখানে কিন্তু চলে এসেছে। আমরা ইউপিআই দিয়ে এবার পেমেন্ট করার চেষ্টা করি। হ্যাঁ, আমি আমার ইউপিআই আইডি ফোনপে বসিয়ে দিয়েছি। ফোনপে বসানোর পরে আমার এখানে পেমেন্ট লিঙ্ক চলে আসলো। এখন আমি এই পেমেন্ট করব। এই পে অপশন চলে এসেছে, 40 টাকা। এই দেখুন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 40 টাকা, আমি এখানে পে করছি। পে করলাম, এখানে আপনার পিন চলে আসলো, আমি এই পিনটা দিয়ে দিচ্ছি। এই পেমেন্ট কিন্তু হয়ে গেল। আমি সাইটে চলে যাচ্ছি। এই দেখুন, কংগ্রাচুলেশন ইওর টিকিট, সমস্ত কিছু চলে আসলো, নাম, ইমেল আইডি দিয়ে চলে আসলো। আমি এখানে ডাউনলোডটাও করে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, এই ডাউনলোড অপশন দিল, আমি এখানে ডাউনলোডও করে দিলাম, পিডিএফ এ চলে আসলো। এই দেখুন, হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে বাঁকুড়া শহরে গড়ে উঠেছিল একাধিক মাকড়া পাথর ও পোড়া ইটের মন্দির। মন্দিরগুলি মূলত বাংলার নবরত্ন, পঞ্চরত্ন বা চালা স্থাপত্য রীতির অনুসারী। মল্লরাজ বীরহাম্বির 1600 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরে যে রাসমঞ্চটি নির্মাণ করেছিলেন সেটি একটি অভূতপূর্ব স্থাপত্যকলার নিদর্শন। এই মঞ্চটিতে বাংলার সনাতন মন্দির স্থাপত্যের সাথে মিশে যায় মিশরীয় পিরামিড ও ইসলাম স্থাপত্য শৈলী। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। রাজা বীরহাম্বির ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমসাময়িক এবং মুঘল পাঠান সংঘর্ষে মুঘল বাহিনীর অন্যতম সহায়ক। এই দুর্ধর্ষ মল্লযোদ্ধাই শ্রীনিবাস আচার্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। 1600 খ্রিস্টাব্দে বীরহাম্বির গড়ে তোলেন রাসমঞ্চ। রাসমঞ্চটি একটি প্রশস্ত ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত। বেদিটি নির্মিত হয়েছে ঝামা পাথর বা ল্যাটেরাইট পাথরে, স্থানীয় উপভাষায় যার নাম মাকড়া পাথর। তাকে চারপাশে ঘিরে আছে 3 প্রস্থ খিলানযুক্ত দেওয়াল। গর্ভগৃহ সাধারণ দেওয়াল দিয়ে আচ্ছাদন করে রাখার রীতি আমাদের বাংলায় প্রচলিত, কিন্তু এখানে সেই রীতি অনুসৃত হয়নি। এখানে দেওয়ালগুলি কতকগুলি খিলানের সমষ্টি। খিলানগুলি মুসলিম স্থাপত্যের অনুসরণে নির্মিত হয়েছে। বাইরের খিলানের গায়ে পোড়ামাটির পদ্ম ও পূর্বের দেয়ালে গায়ক বাদকের ছবি দেওয়া পোড়ামাটির প্যানেল দেখা যায়। প্রতি দেওয়ালে খিলানের সংখ্যা সমান নয়। বিষ্ণুপুরে আঞ্চলিক স্থাপত্য রীতি এখানে আদৌ অনুসরণ করা হয়নি। বেদিটি বর্গাকার। এর উচ্চতা 1.6 মিটার এবং প্রস্থ 24.6 মিটার। পুরো মন্দিরটির উচ্চতা 10.7 মিটার। মাথাটি একটি স্বল্প পরিসর ছাদের আকার বিশিষ্ট। চূড়াটি মিশরের পিরামিডের আকার বিশিষ্ট। চূড়ার পাদদেশে 4টি করে দোচালা ও প্রত্যেক কোণে একটি করে 4 চালা নির্মিত রয়েছে।
ভেতরটা একদমই অন্ধকার, বাইরেটা আলো। পুরো কাজ কিন্তু ইটের, পোড়ামাটির ইটে। বিষ্ণুপুর মানেই হলো পোড়ামাটির কাজ। এই জায়গাটাতে তালা বন্ধ থাকে। ওপরটা দেখো, ওপরটা কিন্তু পুরাটাই তোমার হচ্ছে ইটের তৈরি। এখানে পুরো ইতিহাস লেখা আছে এই রাসমঞ্চটা কেন হলো, রাসমঞ্চের কাহিনী কি। আর যারা ব্লাইন্ড তারাও কিন্তু এখানে আসলে পড়তে পারবে, তাদের জন্যও কিন্তু এভাবে পড়ার ব্যবস্থা করা হয়েছে। ভিডিওটির থাম্বনেলে আপনারা দেখেছিলেন সাবধান, 2 বছরের জেল ও 1 লাখ টাকার জরিমানা হতে পারে। সেই ব্যাপারটাই আপনাদের একটু খোলসা করে বলি। এএসআই এর অন্তর্গত বিষ্ণুপুরে যে কটি মন্দির রয়েছে তার যে কোনো প্রকার ধ্বংস, ক্ষতি, অপসারণ ইত্যাদি করতে গেলে ধরা পড়লে 2 বছরের কারাবাস এবং 1 লক্ষ টাকা জরিমানাও হতে পারে। তাই আপনারা অত্যন্ত সাবধানে থাকবেন। রাজ উৎসবের সময় মল্ল রাজবংশের পূজিত রাধাকৃষ্ণ মূর্তিগুলি রাসমঞ্চে নিয়ে আসা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 সাল পর্যন্ত রাসমঞ্চে মহা সমারোহে রাজ উৎসব হয়ে এসেছে। রাসমঞ্চ এক অভিনব স্থাপত্য শৈলীর নিদর্শন। এক একটা ইটের উচ্চতা ঠিক আমার হাতের 2 আঙুলের মতো আছে। এই যে দেয়ালগুলো পুরো একদম এইখান থেকে এই পর্যন্ত, মানে আমার হাত মাপলে 1 হাত, 2 হাত, 3 হাত, 3 হাতের মতো লাগে একটা দেয়ালের। মানে এই পুরো দেয়ালটা সামনে পিছনে, তারপর এই 2 সাইডে 3 হাত 3 হাত করে, এতটাই বড়। রাসমঞ্চের ওপর থেকে চারিদিকটা কেমন লাগে দেখুন। কিছুক্ষণ আগেই ঝরঝর করে বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু সেই বৃষ্টি আর নেই। আমাদের ভারতীয় পতাকা তিরঙ্গা উড়ছে হাওয়ায়। এখনো কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, আর এদিকে কিন্তু রোদ উঠে গেছে। আকাশ দেখুন একদম পরিষ্কার ঝলমলে হয়ে গিয়েছে। কি সুন্দর দেখুন চারিদিকটা। পেছনে দেখুন কি সুন্দর সবুজ, আর সামনে হচ্ছে এই আমাদের রাসমঞ্চ। ওখানে গিয়ে একটা ব্যাপার জানতে পারলাম, রাসমঞ্চের ওপরে উঠে আপনি যত ইচ্ছা ভিডিও করতে পারবেন, কিন্তু ওখানে খুব বেশি কথা বলার কিন্তু কোনোভাবেই অনুমতি নেই। তাই আমরা সেটাই ফলো করলাম। রাসমঞ্চটি দেখতে অবশ্যই হাতে 30 মিনিটের মতন সময় রাখবেন, কারণ মন্দিরের দেয়ালেই আছে বিভিন্ন রকমের ঠাকুরের ছবি, আবার পদ্মফুলও। আমাদের কাছে রাসমঞ্চটি খুবই ভালো লেগেছিল। তবে হ্যাঁ, দুঃখের বিষয় এখানে এখন আর কোনো রাস উৎসব, কোনো পুজোই, কোনো কিছুই হয় না। এটি এখন শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বর্তমান। আপনারা যদি বিষ্ণুপুরে ঘুরতে যান তাহলে এএসআই স্বীকৃত যে কোনো মন্দির থেকে একবার টিকিট কাটবেন, সেই টিকিটেই আপনি অন্যান্য মন্দিরগুলোতে প্রবেশ করতে পারবেন, আর কোথাও টিকিট কাটা লাগবে না। রোদ বৃষ্টির খেলা কাটিয়ে আমরা রাসমঞ্চে অনেকক্ষণ ধরে ঘুরলাম, প্রতিটা কোণা ভালো করে দেখার চেষ্টা করলাম এবং আমাদের খুবই ভালো লাগলো। রাসমঞ্চর পরে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সঙ্গে থাকুন। রাসমঞ্চের ঠিক উল্টো দিকেই রয়েছে সুন্দর কারুকার্য করা গোশালা। গোশালার দেয়ালে সুন্দর কৃষ্ণের ছবি দেওয়া রয়েছে, আর তার পাশেই রয়েছে এই দেখলেন আপনারা রাসমঞ্চ। এই গোশালাটা প্রতিষ্ঠিত হয়েছিল 1324 খ্রিস্টাব্দে। ফতেচাঁদ মহারাজ ব্রাহ্মণ এই গোশালাটির প্রতিষ্ঠা করেছিলেন। দেখুন গোশালার বাইরে কত সুন্দর করে কারুকার্য করা রয়েছে, একটা আলাদা রূপ নিয়েছে এভাবে ছবি এঁকে দেওয়াতে। রাসমঞ্চ থেকে আমরা বেরিয়ে আসলাম, আর এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামরাই মন্দিরের দিকে। রাস্তায় অনেক আরও মন্দির চোখে পড়ছে, আর এই দেখুন সামনেই দেখতে পাচ্ছেন মনসা মাতা রাজতলা মন্দির। এই দেখুন, এই যে মনসা মাতা রাজতলা মন্দির। আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাব সামরাই এখন মন্দিরের দিকে।
আমরা এতক্ষণ ছিলাম রাজমঞ্চতে, আর এখানে একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ম্যাপ রয়েছে। আমাদের বাঁ হাতে রয়েছে শ্যামরাই মন্দির আর জোরবাংলা মন্দির, আর ডান হাতে রয়েছে কালাচাঁদ মন্দির। তো প্রথমে আমরা বাদিকটা দিয়েই শুরু করব। প্রথমে যাব শ্যামরাই মন্দিরের দিকে। অতি প্রাচীন একটা গেট ছিল, সেটা কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। তো গেটের গায়ে পুরোনো দিনের নকশা রয়েছে এবং কি কি এখানে দর্শনীয় স্থান সেগুলো লেখা রয়েছে, যেমন গুমঘর, শ্যামরাই মন্দির, জোরবাংলা মন্দির, রাধেশ্যাম মন্দির, হ্যাঁ, রাধালাল জিউ টেম্পল, হ্যাঁ, আরও অনেক কিছু রয়েছে। যেমন এগুলো খুব ভালো করে বোঝা যাচ্ছে না, তো এখানকার মানুষদের কাছে জিজ্ঞাসা করে এগুলো আমরা দেখব এবং দেখানোর চেষ্টা করব। এটার পাশেই দেখুন একটা পুরনো স্থাপত্য রয়েছে, সেটাও কিন্তু পোরাইটের তৈরি, সেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত। এই বাদিকে দেখতে পাচ্ছেন অ্যারো দেওয়া রয়েছে শ্যামরাই মন্দির। আর এই দেখুন আমার পেছনে লেখা রয়েছে শ্যামরাই মন্দির। এদিক দিয়ে যেতে হবে। আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি শ্যামরাই মন্দিরের দিকে। হেঁটে হেঁটে গেলে একটা আনন্দই আছে। প্রথম কথা, টোটোয় আসলে হ্যাঁ আপনাদের সময়টা ঠিক বেঁচে যাবে এবং তাড়াতাড়ি দেখতে পারবেন। তবে হেঁটে গেলে এখানকার কালচার, এখানকার মানুষদের সঙ্গে কথা বলা যায়। মেন আকর্ষণীয় জায়গা ছাড়াও অন্য স্থাপত্য এখানে আমরা দেখতে পারি, বুঝতে পারি, তাই না? আমরা রাসমঞ্চ থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম শ্যামরাই মন্দিরের দিকে। আর এই দেখুন সামনেই দেখা যাচ্ছে শ্যামরাই মন্দির। দূরত্ব আনুমানিক ওই 900 মিটার মতো। তো আমরা টোটো আর নিলাম না, হাঁটতে হাঁটতে চলে আসলাম। দেখুন এই যে শ্যামরাই মন্দির। মন্দিরের বাইরেই বিভিন্ন রকম পোড়ামাটির বিভিন্ন মূর্তি, আসবাবপত্র, কাপ, গ্লাস সব কিছু কিন্তু বিক্রি হচ্ছে। দেখুন এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো দোকান পাবেন। প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা ভ্যারাইটি জিনিস রয়েছে। আপনি আপনার জন্য এবং আপনার প্রিয়জনের জন্য সংগ্রহ এখান থেকেই করতে পারেন। পোড়ামাটির সব আসবাবপত্র, জিনিস, মূর্তি। এই হলো শ্যামরাই মন্দির, একদম সামনে আমরা এসে পড়েছি। দেখুন কত সুন্দর মন্দির, কত পুরনো দিনের মন্দির। এটাও এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে চলে এসেছে। কি অসাধারণ কাজ দেখুন। দেখি ভেতর থেকে যদি ছবি তুলতে দেয় তাহলে আমরা ভেতরে মোবাইল নিয়ে ঢুকবো, আর না হলে এখান থেকেই এটুকুই আমরা দেখাতে পারবো। মল্ল রাজা রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি বিষ্ণুপুরের প্রসিদ্ধ টেরাকোটার শৈলশিল্পতে তৈরি করা হয়েছে। মন্দিরের উচ্চতা 10.7 মিটার। এই মন্দিরটি চৌকো আর দৈর্ঘ্যে প্রস্থে 11.4 মিটার। এই মন্দিরটির এই দুই পাশের মাঝখানে অষ্টভুজাকৃতি একটি গম্বুজ বর্তমান। এই মন্দিরের দক্ষিণ দিকের দেওয়ালে নিবন্ধ প্রাচীন উৎসর্গ লিপি থেকে এই তথ্য জানতে পারা যায়। রাধা ও কৃষ্ণের আনন্দের জন্য রাজা বীরহাম্বীরের পুত্র রাজা রঘুনাথ সিংহ 949 মল্লাব্দে বা 1643 খ্রিস্টাব্দে এই নবরত্ন মন্দিরটি দান করেন। মন্দিরটি পঞ্চরত্ন মন্দির স্থাপত্য শৈলীতে নির্মিত, যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত রত্নশৈলীর অন্তর্গত। মন্দিরের বাইরের ও ভেতরের দেওয়ালে রাসলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনী এবং বিভিন্ন কারুকার্যের দৃশ্য রয়েছে। মানে এই মন্দিরটিকেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করে।
রাজমঞ্চের মতো এই মন্দিরটিতেও একই নিয়ম বলবৎ রয়েছে। মন্দিরটির কোনো ক্ষতি বা কোনো কিছু ভাঙার চেষ্টা করেন তাহলে 1 লক্ষ টাকা জরিমানা এবং 2 বছরের জেল অথবা 2ই হতে পারে। মন্দিরের চারদিকে দেখতেই পাচ্ছেন বেশ কিছু ছোট ছোট পিলার এবং লোহার চেন দিয়ে ঘিরে রাখা রয়েছে। আপনারা এর বাইরে থেকে মন্দিরটিকে ভালো করে দেখতে পারেন। ছবি এবং ভিডিও দুটোই তোলার অনুমতি রয়েছে, কিন্তু এর ভেতরে প্রবেশ করা আইনত অপরাধ। আমরা এখন শ্যামরাই মন্দির থেকে বেরিয়ে এসেছি। তবে দুঃখের বিষয় এটাই, ওখানে কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন, কিন্তু ওখানে সামনাসামনি কোনো কিছু বলতে পারবেন না। আর আমি যেগুলো এখানে ভিডিওর মাধ্যমে বলেছি সেগুলোই মন্দির থেকে বাইরে বেরিয়ে বলেছি। আর মন্দির থেকে বাইরে বেরিয়ে বলাটা সেটা অ্যালাউ, কিন্তু হ্যাঁ মন্দিরের ভিতরে যদি আপনি একবার প্রবেশ করে যান তাহলে আপনি সেটা বলতে পারবেন না। এটা হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভু জিউর মন্দির। আনুমানিক 1600 শতকে মহারাজা গোপাল সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করে গিয়েছেন, কিন্তু এই মন্দিরটি বর্তমানে একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আপনাদের আমি দেখাচ্ছি কি অবস্থা এখন। দেখুন আমার সামনেই মহাপ্রভু জিউর মন্দির, কি অবস্থা হয়েছে, পুরো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এটা যদি আরও ভালো করে সংস্কার করা যেত, এটি একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে এবং দর্শনস্থল হিসাবে থাকতে পারতো, কিন্তু দুঃখের বিষয় একদম জরাজীর্ণ গাছপালা হয়ে এই মন্দিরটির অবস্থা কিন্তু খুবই খারাপ রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম মহাপ্রভু জিউর মন্দির। হাঁটতে হাঁটতে আমরা আরেকটা ধ্বংসপ্রাপ্ত মন্দিরের সামনে এসে গিয়েছি। দেখুন আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে উঠছি। এই দেখুন এই মন্দিরটা বাঁশ দিয়ে ঠেকান দিয়ে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে। আর দেখে মনে হচ্ছে উপরে এই এরকম এই জায়গাটাতে গাছ ছিল, সেই গাছগুলো বট গাছ বা অশ্বত্থ গাছে যে হয় না, সেগুলো সম্ভবত ছিল, সেগুলো কেটে মন্দিরটাকে আবার পুনরায় সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আর এই মন্দিরটা আমি একটু আগে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু পোড়ামাটির দিয়েই তৈরি এবং খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু এখানে দেখতে পাবেন আপনারা। দেখুন প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটা কাজ কিন্তু এখনও আপনারা ছুঁয়ে দেখতে পারবেন। এই দেখুন কত সুন্দর, এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দেখুন নকশা করা রয়েছে এখানে। দেখুন পাশ দিয়ে নিয়ে যাচ্ছি আমি, দেখুন। আর এই মন্দির তো আছেই, এই মন্দির ছাড়াও আমি যদি জাস্ট এখানে একটা সামনে পুকুর রয়েছে, ছোট্ট পুকুর, এবং পুকুরটার চারিদিকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই, দেখুন আশেপাশে কিন্তু আপনারা আরও বেশ কিছু মন্দির এখানে পাবেন যেগুলো অনেকটা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। দেখুন প্রচুর মন্দির রয়েছে। এই দেখুন সামনে একটা মন্দির, ওপর দেখুন পতাকা উঠছে। কত ভালো একটা শহর, একটা পুকুর, এই চারিদিকে যদি এই মন্দিরগুলো খুব ভালো অবস্থায় থাকতো তাহলে আমাদের আরও কত ভালো লাগতো। চলুন আমরা এগিয়ে যাই। রাস্তা দিয়ে একটু এগিয়ে আসলেই আমরা কিন্তু দেখুন অনেকগুলো মন্দির পেয়ে যাব। আস্তে আস্তে আমরা সবগুলো কভার করার চেষ্টা করছি। আজকের মতন এই পর্যন্তই রইল। মন্দির শহরে আরও অনেক মন্দিরের ইতিহাস নিয়ে আমরা আসছি দ্বিতীয় পর্বে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আমাদের পাশে অবশ্যই থাকবেন।